স্বাধীনতা ঘোষণা হয়েছিল 26শে মার্চ। সেই প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্টে বলা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের কথা। 55 বছরও সবাই আমরা একমত এবং সবাই বক্তৃতা এবং বিশ্লেষণে বলেন যে আমাদের সেই স্বাধীনতার ঘোষণার আসল লক্ষ্য আজও আমরা অর্জন করতে পারিনি। যে কারণেই কিন্তু 24শে আগস্ট আবার তৈরি হয়েছিল। ওখানেই স্বাধিকার, বৈষম্য, বঞ্চনা, মানুষের অধিকারের বিরুদ্ধে যখন কর্তৃত্ববাদী শাসক অত্যাচার, খুন এবং রক্তের হোলি খেলা চাপিয়ে দিয়েছিল, তখন এখানে আবার আর একটা সংগ্রাম গড়ে উঠেছিল। এই ভূখণ্ডেই হয়েছিল এবং এই সংগ্রামের বিজয়কে অনেকে বলেছেন দিস ইজ আওয়ার সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট, অনেকে এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলেছে। ক্ষমতায় বসে যদি কেউ কর্তৃত্ববাদী শাসন চাপিয়ে দেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে মানুষের অধিকারকে টুটি চেপে হত্যা করতে থাকেন, সেখানেই কিন্তু ক্ষোভ বিদ্রোহের জন্ম নেয়। সেখানে কোনো মিলিটারি, কোনো পুলিশ, কোনো এজেন্সি, কোনো পরাশক্তি জনতার সে বিদ্রোহের আগুন যে থামাতে পারে না, জুলাই 24-এর অভ্যুত্থান তার সাক্ষী। একটা শিক্ষা আমাদের স্বাধীনতা দিবস যখন আমরা পালন করি, আলোচনা যখন হয়, এটি চিন্তা এবং চর্চার মধ্যে আসে। কোনো দেশের স্বাধীনতার সংগ্রাম, স্বাধিকারের সংগ্রাম, বৈষম্য বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম, জুলুম অত্যাচার শোষণের বিরুদ্ধে সংগ্রাম কেন হয়? মানুষের স্বাধিকারের যে চেতনা, বৈষম্য মুক্ত চেতনা, স্বাধীন জীবনযাপন, মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে যখন শাসক গোষ্ঠী অত্যাচার এবং জুলুমের খড়গ চাপিয়ে দেয়, তখনই জনবিদ্রোহ শুরু হয়। আমাদের স্বাধীনতার বা মুক্তিযুদ্ধের ইতিহাসের দিকে তাকালে আমাদের কাছে মনে হয় যে আমাদের মুক্তিযুদ্ধের 9 মাসের মধ্যে আমরা এই দেশটাকে স্বাধীন করেছিলাম। 9 মাস জুড়ে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল। আসলে কি আমাদের এই স্বাধীনতার সংগ্রামের ইতিহাস কি এই 9 মাসেই সীমাবদ্ধ? না, আমাদের স্বাধীনতার সংগ্রামের ইতিহাস দীর্ঘদিনের। আমরা 3 বার এই ভূখণ্ডের মানুষ স্বাধীন হয়েছি, স্বাধীনতা সংগ্রাম করেছি। 2 শতাব্দী আগে 1757 সাল থেকে ব্রিটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে এই ভূখণ্ডের মানুষই ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে কিন্তু ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলে আমরা স্বাধীন হয়েছিলাম। এবং ইতিহাস বলে এই সংগ্রামে মুসলিম ব্যক্তিত্ব, চিন্তাবিদ, আলেম ওলামারাই প্রথম আন্দোলনের সূচনা করেছিলেন এবং সেই আন্দোলনে সকল ধর্ম বর্ণের নির্বিশেষে মানুষরা কিন্তু অংশগ্রহণ করেছিল। আমরা আবার স্বাধীন হয়েছি যখন সেই স্বাধীনতা রক্ষা না করে তদানীন্তন ব্রিটিশ থেকে মুক্ত হওয়া যে ভূখণ্ড আমরা পেয়েছিলাম, সেখানেও কর্তৃত্ববাদী শাসন, এক পেশে শাসন, বৈষম্যপূর্ণ শাসন, সবকিছু তখন চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। তখনই এই ভূখণ্ডের মানুষের মধ্যে ধর্মীয় চেতনা, মুসলিম জাতিসত্তাবোধ আমাদের জন্য একটি আলাদা ভূখণ্ডের চেতনার বীজ তখন বপন করল। আপনাদের মনে আছে ভারতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ। তার একটা লেখা বই হয়তো অনেকে পড়েছেন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। সেখানে মাওলানা আজাদ বলেছেন যে কংগ্রেসের বৈষম্যপূর্ণ শাসনের কারণেই এই ভূখণ্ডের মধ্যে মুসলিম জাতিসত্তার চেতনার বীজ তখনই বপন করা হয়েছে, যার ভিত্তিতে 2 নেশন থিওরির ভিত্তিতে আমরা আবার সেখান থেকে আলাদা হয়ে আরেকটি ভূখণ্ড পেলাম। এই ভূখণ্ডেই আমরা ছিলাম। সেই 47-এ যে ভূখণ্ড আমরা পেয়েছি, এই মানচিত্রের মধ্যেই কিন্তু আবার 71-এর স্বাধীন সেই ভূখণ্ডেই কিন্তু আমরা ধরে রেখেছি। তবুও কেন আবার 47-এর পর আর একটা স্বাধীনতার সংগ্রাম প্রয়োজন হলো? কারণ ওই ভূখণ্ডেও যারা শাসক ছিলেন, মানুষের অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, তাদের অধিকার, স্বাধিকার, স্বাতন্ত্র্যবোধের বিরুদ্ধে বৈষম্য বঞ্চনা চাপিয়ে দেওয়ার কারণে এখানে আবার সেই ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছিল। আমরা এই ভূখণ্ডেই আবার স্বাধীন হয়েছি।
কিন্তু এই স্বাধীনতার ব্যাখ্যা অনেক বিশ্লেষকরা করেন এবং এটাই বাস্তব। 47-এর পরে আমরা যে নতুন করে 71-এ যে স্বাধীনতা অর্জন করেছি, এটাই বলে দিচ্ছে যে স্বাধীনতা মানেই শুধু একটি ভূখণ্ড নয়, একটি পতাকা নয়, একটি জাতীয় সঙ্গীত নয়। স্বাধীনতা মানেই হচ্ছে সেই মানুষের, সেই দেশের, সেই ভূখণ্ডের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সমস্ত মানবিক স্বাধীনতার অর্থই হচ্ছে প্রকৃত স্বাধীনতা। সেই স্বাধীনতা হয়নি, সেই ভূখণ্ডেই আমাদের আছে। এখন আমরা এই স্বাধীনতার যে ডিক্লারেশনটা হয়েছিল 1971 সালের 10ই এপ্রিল, স্বাধীনতা ঘোষণা হয়েছিল 26শে মার্চ। সেই প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্টে বলা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের কথা। 55 বছরও সবাই আমরা একমত এবং সবাই বক্তৃতা এবং বিশ্লেষণে বলেন যে আমাদের সেই স্বাধীনতার ঘোষণার আসল লক্ষ্য আজও আমরা অর্জন করতে পারিনি। যে কারণেই কিন্তু 24শে আগস্ট আবার তৈরি হয়েছিল। ওখানে এই স্বাধিকার, বৈষম্য, বঞ্চনা, মানুষের অধিকারের বিরুদ্ধে যখন কর্তৃত্ববাদী শাসক অত্যাচার, খুন এবং রক্তের হোলি খেলা চাপিয়ে দিয়েছিল, তখন এখানে আবার আর একটা সংগ্রাম গড়ে উঠেছিল, এই ভূখণ্ডেই হয়েছিল। এবং এই সংগ্রামের বিজয়কে অনেকে বলেছেন দিস ইজ আওয়ার সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট, অনেকে এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলেছে। যারা এখন ক্ষমতায় এসেছেন, দেশ যারা শাসন করছেন, জুলাই এবং আগস্টের এই সংগ্রাম থেকে তাদেরকে এখন বেশি করে শিক্ষা নিতে হবে, আমাদেরও শিক্ষা নিতে হবে। ক্ষমতায় বসে যদি কেউ কর্তৃত্ববাদী শাসন চাপিয়ে দেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে মানুষের অধিকারকে টুটি চেপে হত্যা করতে থাকেন, সেখানেই কিন্তু ক্ষোভ বিদ্রোহের জন্ম নেয়। সেখানে কোনো মিলিটারি, কোনো পুলিশ, কোনো এজেন্সি, কোনো পরাশক্তি জনতার সে বিদ্রোহের আগুন যে থামাতে পারে না, জুলাইয়ের 24-এর অভ্যুত্থান তার সাক্ষী। এখনো সময় আছে। নতুন সরকারের পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরু হয়েছে। আমরা যে বার্তা পাচ্ছি সেটা জাতির জন্য সুখকর নয়। সহস্রাধিক শহীদের রক্ত দিয়ে 24-25 হাজার মানুষের রক্তাক্ত, আহত, ক্ষতবিক্ষত চোখের পানির বিনিময়ে আমরা যে জুলাই সনদ অর্জন করেছিলাম, বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে একটা নতুন বৈষম্যহীন সমাজ, যেখানে দুর্নীতি থাকবে না, দলীয়করণ থাকবে না, কর্তৃত্ববাদী শাসন থাকবে না। এখন ক্ষমতাসীন শাসকরা যেভাবে কথা বলছেন, তারা 180 ডিগ্রি এখন পেছনের দিকে রিটার্ন করে ফেলেছেন। তারা বলেন না আমরা এসব ব্যাপারে সমঝোতা হয়নি। এর আগে অনেক সম্মানিত আলোচকবৃন্দ বলেছেন জুলাই সনদে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সংগ্রামে আমরা যারা ছিলাম সবাই তোমরা স্বাক্ষর করেছি। এখন সেগুলো সব বাস্তবায়ন হবে না। অঙ্গীকারের মধ্যে পরিষ্কার বলা আছে, স্বাক্ষরকারী দলগুলো আমরা অঙ্গীকার করেছিলাম জুলাই সনদের প্রত্যেকটি বিষয়কে পূর্ণরূপে আমরা বাস্তবায়ন করব। এখন নানান সংবিধানের অজুহাত, এটা নিয়ে সময় আমরা ব্যয় করব না, নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সংবিধানের অজুহাত দিতে লাগলে জাতি এখন হাসে। তখন পেছনের কথা, ইউনূস সাহেব কোন সংবিধান, পার্লামেন্ট কোন সংবিধান, আপনারা কোন সংবিধান, গণভোট কোন সংবিধান, কত প্রশ্ন ওঠে না। মানে এইগুলো দিয়ে বলার যুক্তি নেই। আমি মনে করি যারা ক্ষমতায় এসছেন, সংবিধান সংস্কার পরিষদ যে গঠিত হয়েছে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য, আপনারা মেহরবানি করে সে শপথ গ্রহণ করুন, জুলাই সনদকে বাস্তবায়ন করুন। যে প্রেসিডেন্সিয়াল অর্ডারের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ এবং সেখানে শপথ নেওয়ার কথা, সেই অঙ্গীকারগুলো পূর্ণ করে জাতিকে রাজনৈতিক সংকট থেকে আপনারা মুক্ত করুন। তা না হলে আপনি সংখ্যাগরিষ্ঠতার জ্বর যতই বলেন, সারা দেশে হয়তো বিএনপির ভোট গুনলে আপনারা 3 কোটির মতো প্রায় হয়তো ভোট পেয়েছেন, কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোট দেওয়া হয়েছে 4 কোটির বেশি প্রায়। ইলেকশন কমিশন তো গণভোটের ভোটও কমায় ফেলছে 10-12 লাখ, দেখছেন না শেষের দিকে। 4 কোটির বেশি ভোটে, গণভোটে জুলাই সনদের পক্ষে জয়যুক্ত হয়েছে। ফলে জুলাই সনদের পক্ষের জনমত আর গণভোট হিসাব যদি করেন, তাহলে জনগণ কিন্তু আপনাদের দিকে যে অভিপ্রায় ব্যক্ত করেছে
তার চেয়ে জুলাই সনদের পক্ষে সর্বোচ্চ অভিপ্রায় ব্যক্ত করেছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী উইল অফ দ্য পিপুল ইজ সভরেইন, জনগণের অভিপ্রায় হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার উৎস। ফলে 4 কোটি জনমতের কাছে 3 কোটি জনমত পরাজিত। আপনাকে জুলাই সনদকে মানতে হবে। আসুন, স্বাধীনতার ইতিহাস আমাদেরকে বলে জুলুম, শোষণ, জনগণের ইচ্ছার বিরুদ্ধে গেলেই কিন্তু সেখানে ক্ষোভ, বিদ্রোহ, স্বাধিকারের সংগ্রাম শুরু হয়। এদেশের যত স্বাধীনতা সংগ্রাম তার কারণ ছিল এটা। সংসদ সব রাজনীতি বিতর্কের জায়গা। আমরা আশা করব, জামাত ইসলামীর সম্মানিত আমির বারবার বলেছেন যে আমরা একটি দায়িত্বশীল এবং গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই। আমরা সকল ভালো কাজে সরকারকে সাহায্য করব, সকল অন্যায় কাজের তীব্র প্রতিবাদ আমরা করব। ফলে সংগ্রামের জায়গা যেমন পার্লামেন্ট, সংগ্রামের জায়গা কিন্তু রাজপথ। এদেশের মানুষ বারবার তা কিন্তু দেখেছে। সংকট রাজপথে ঠেলে না দিয়ে আসুন, আপনারা এই সংকট নিরসন করে কতবার এরাই জাতি রক্ত দেবে, কত মানুষ জীবন দেবে। 24-এর এই রক্তদান যেন শেষ হয়। এই জুলাই সনদের বাস্তবের মধ্য দিয়ে 18 কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা পূরণ করুন। শান্তিপূর্ণ, সমৃদ্ধ, মানবিক, একটি ইনসাফপূর্ণ, বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ার কাজে জাতির আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন। আজকের এই স্বাধীনতা দিবসে সেই আহ্বান জানিয়ে জনগণকে এই আকাঙ্ক্ষার পক্ষে অবস্থান নেবার জন্য আমি অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।